দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজন ভিন্ন মাত্রায়, যারা রয়েছেন দেশে কিংবা প্রবাসে। দর্শক, কথা বলবো আন্দোলনের রাজনীতি, সরকার ও বিরোধী দল। আজকে এ বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমাদের মাঝে দুজন সম্মানিত অতিথি উপস্থিত রয়েছেন। চলুন আলোচনার শুরুতে পরিচয় করে দিই। রয়েছেন ডক্টর মঞ্জুর চৌধুরী, সাবেক চেয়ারম্যান জাতীয় নদী রক্ষা কমিশন ও রাজনীতি বিশ্লেষক, এবং রয়েছেন জনাব রাশিদুল হক, সহ সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন। দর্শক, আলোচনার শেষ অবধি আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা রাখছি। আপনাদের দুজনকে স্বাগত আজকের আয়োজনে। মঞ্জু ভাই, আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্যে, এবং আপনাকে দিয়ে শুরু করতে চাই যে বাংলাদেশের রাজনীতি এক ধরনের পরিস্থিতির মধ্যে আছে। সেটি আমরা জানি যে 5 মাস আগে নির্বাচিত সরকার ক্ষমতা এসেছে তারেক রহমানের নেতৃত্বে, এবং সেই সরকার নানা রকম প্রশাসনিক উদ্যোগ, অর্থনৈতিক উদ্যোগ, পরিকল্পনা, আই হ্যাভ এ প্ল্যান, সেটি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। কিন্তু বড় যে সংকটটি এটা বিতর্কের জায়গায় দাঁড়িয়েছে যে 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সংস্কারের পথে দেশ যাওয়ার কথা, জাতীয় জুলাই সনদ স্বাক্ষর হলো, গণভোট হলো, তারপরে স্বাভাবিকভাবে সংস্কারের পথে যাওয়ার কথা, সে নিয়ে বিরোধী দলের সাথে সরকারি দলের এক ধরনের যে বিরোধপূর্ণ অবস্থা দেখছি, সেটি সংসদের তর্ক বিতর্ক থেকে এখন রাজপথে গড়ানোর একটা পরিস্থিতি তৈরি হয়েছে বলে অনেকে বলছেন। বিশেষত বিরোধী দলের যে তারা যে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করবার এক ধরনের তারা প্রত্যয় বলছেন, বা এক ধরনের হুঙ্কারে বলতে পারেন, তারা দিচ্ছেন। বলা হচ্ছে যে 7 দিনের মধ্যে সরকারকে ফেলে দেওয়া যেতে পারে, এমনও তাদের হুঙ্কার দেওয়া হচ্ছে। এবং আজকেও আমরা কিছু ঘটনা দেখছি যে জুলাইকে স্মরণ করে এনসিপি বিভিন্ন জায়গায় পদযাত্রা করছে। আজকে হবিগঞ্জে একটি ঘটনা ঘটেছে, কিছুক্ষণ আগের খবর, যে সেখানে তাদের উপরে আক্রমণ চালানো হয়েছে, এবং তারা দাবি করেছে যে বিএনপির সন্ত্রাসীরা করেছে, এবং তারেক রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রতিকার বিচার চেয়েছেন, যে এবং হুঙ্কারও দেওয়া হয়েছে যে আপনারা কি আগের সরকার মতোই শুরু করছেন। কি দেখছেন রাজনীতিতে এই যে একটা যে আওয়ামী বিরোধী এক ধরনের ঐক্য তৈরি হয়েছিল, সেই জায়গায় এক ধরনের চির বা ফাটল তৈরি হচ্ছে কিনা, এটি কোন দিকে নিয়ে যাবে রাজনীতিকে? এটা দুর্ভাগ্যজনক। আপনি দেখেন যে এই যে সরকার, একটা নির্বাচিত সরকার, 6 মাস কিন্তু হয়নি, এবং এই নির্বাচিত একটা সরকার পাওয়ার জন্য আমরা কি কম স্যাক্রিফাইস করছি? আমরা কি কম কথা বলেছি, কম মিছিল করছি? 1500-র মতো তরুণ তরুণী নিহত হয়েছেন, আহত অনেক, চক্ষু চলে গেছে। তার আগের থেকেও তো এটা তো শুধু এই জুলাই আন্দোলনে তো এই না যে শুধু জুলাই আর অগস্টে আন্দোলন হয়েছে তার ফলে শেখ হাসিনার পতন হয়েছে, ঘটনা কিন্তু সেটা না। এটার পেছনে একটা ধারাবাহিক ছিল, এই জনগণের একটা মানে আন্দোলন ছিল, রেজিস্ট্যান্স ছিল। সেই ত্যাগ তিতিক্ষার মাধ্যমে একটা নির্বাচিত সরকার এসেছে, একেবারে নবীন বলবো। এর ভিতরে অনেকেই নবীন, মন্ত্রীরাও অনেকে নবীন, অনেকেই প্রথমবারের জন্য এমপি হয়েছেন। সেই সরকারকে যদি ফেলে দিতে চায় একটা দল, তো সেই দলের তো এটা ফ্যাসিবাদী মনোভাবের পরিচয় প্রকাশ করে। কেন আপনি ফেলে দিবেন? আপনি নির্বাচন করছেন কেন? আপনি যে সংসদে বসেন কেন? আপনি সেখানে আলোচনা করবেন। আপনি ফ্যাসিবাদী মনোভাব বলছেন, কিন্তু তারা তো বলছে এই সরকার মানে আগে যে ফ্যাসিবাদী ধারায় চলছে, পরে এই সরকার ফ্যাসিবাদী হয়ে যাচ্ছে। সরকার ফ্যাসিবাদী হয়ে যাচ্ছে কেমনে? সরকার ফ্যাসিবাদী হয়ে যাচ্ছে কেমনে? এই সরকার তার পুলিশ বাহিনী দিয়ে কয়টা লোকের গুম করাইছে। আপনি তো নিরপেক্ষ দৃষ্টিতে দেখতে হবে। আমি তো এই সরকারকে খুব একটা প্রশংসা করতেছি না। আমি যেটা বলতেছি যে আপনারা গুমের ভয়তে ছিলেন না, গুপ্ত হয়ে? আপনারা ক্রস ফায়ারের ভয়তে ছিলেন না? ছিলেন তো। এখনও অনেক মানুষ মারা যায়, কিন্তু সরকারি বাহিনীকে ব্যবহার করে যে গুম ছিল, খুন ছিল, ক্রস ফায়ার ছিল, অনেক লোক মারা গেছে। সেটা থেকে মুক্ত কি হচ্ছেন কি না? আপনি সংসদে যাচ্ছেন, আপনি সংসদের ভাতা নিচ্ছেন, আপনি সংসদে এই কথাগুলি বলবেন। এই জন্যই তো আপনার এই 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 আন্দোলনটা হয়েছে, এই জন্যই তো নির্বাচন হয়েছে। আপনি সেটা করেন না কেন? এটাই হচ্ছে আমার কথা, যে এই যে আমরা যে বিরোধী দলটা পেয়েছি, এই বিরোধী দলটার মধ্যে তো গণতন্ত্রের খুব একটা এই দেখা যায় না, প্র্যাকটিস দেখা যায় না। কারণ তারা তো গণতন্ত্রকে বিশ্বাস করে না। তাদের মূল কথা হচ্ছে ইভেনচুয়ালি এক ধরনের শরিয়া আইন তাদের ইন্ট্রোডিউস করতে হবে, যেখানে আপনার জনগণের ভোটের খুব একটা থাকে না, মানে খুব একটা ভূমিকা থাকে না। আপনি ইভেনচুয়ালি বলছেন, কিন্তু অ্যাকচুয়ালি তারা তো তাদের ঘোষিত যে নীতি
নির্বাচনী যে ইশতেহার, সেখানে তো নানা রকম যে কথাগুলো বলেছে খুব বেশি পার্থক্য না, বা তারা যে এখন ইসলামী দল হিসেবে এক করছে এটা নিয়েও নানা রকম কথা আছে, সেটা নিয়ে একটু পরে আলোচনা করবো। মঞ্জুর ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসতেছে রাশিদুল হক, আপনার কাছে একই প্রশ্ন আপনার কাছে, যে 5 মাসের মাথায় বিরোধী দল এবং সরকারি দলে যে আমরা সম্পর্কটা দেখছি এবং বিরোধী দলের পক্ষ থেকে যে আন্দোলনের হুঙ্কার দেওয়া হচ্ছে, এবং তাতে মনে হচ্ছে যে সরকার এক ধরনের তারা কিছু প্রতিক্রিয়া করছে না, কিন্তু এটা সরকারের জন্য ভাবমূর্তি কোনো ক্ষুণ্ণ করছে কিনা, আজকে যে ঘটনাটা হলো হবিগঞ্জে সেটার জন্য সরকারকে তারা দায়ী করছে। তো ধন্যবাদ আপনাকে, এবং আজকে যিনি আমার সাথে আলোচক, আমারই শ্রদ্ধাভাজন একজন প্রিয় ব্যক্তি এবং প্রিয় ব্যক্তিত্ব। ওনাকে আমি অনেক ক্ষেত্রে অনেক কাজ ওনার কাছ থেকে শিখেছি এবং অনুসরণ করতাম। ওনাকে পেয়ে আপনাকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি যে আমার এরকম একটা শ্রদ্ধেয় ব্যক্তি আজকে আমন্ত্রণ করেছেন আমার সাথে, এই জন্য আপনাকেও ধন্যবাদ। আপনি যে কথা বলছেন, আমার স্যার যে কথা বলছেন, সে কথার মধ্যে পার্থক্য আছে। আপনি যেদিকেই মিন করতে চাচ্ছেন না কেন, আসলে স্যার যে কথাটা বলছেন এটি যথার্থ বলছেন। একটা গণতান্ত্রিক সরকার 17 বছর পরে নির্বাচিত একটা সরকার, মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় 17 বছর আরও অনেক ইলেকশন হয়েছে। আমরা 14 সালের ইলেকশন দেখেছি, 18 সালের রাতের ভোট দেখেছি, 24 সালের একতরফা নির্বাচন দেখেছি। এর আগে মানে যে নির্বাচন 2008 সালে, সেটাও বিতর্কিত কিছু বিষয় আছে, যে 100%-এর বেশি ভোট পড়েছিল ওই নির্বাচনেও। তো নানা হিসাবে এই সরকারটা, এই নির্বাচিত সরকারটা আমরা একটা গ্রহণযোগ্য ইলেকশনের মধ্যে নির্বাচিত হয়েছে বলে আমরা মনে করি। তো এই সরকারকে উৎখাত করার জন্য যদি কোনো ষড়যন্ত্র এখনই শুরু হয়, ধরে নিব এটা ষড়যন্ত্র, এবং এর পিছনে বিদেশি কোনো শক্তি আছে। বিদেশি শক্তির সহায়তায় এরা এই সরকার, একটা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার হুমকি দিচ্ছে। এরা কারা? এরা কিন্তু বিগত হয়তো তাদের ভূমিকা আমরা দেখছি 24 সালের জুলাইতে কিছু ভালো ভূমিকা দেখছি, যে হাসিনা বিরোধী আন্দোলনে, কিন্তু তার পূর্বে তাদের পরিচয়গুলো কী ছিল? তারা কিন্তু সেই ছাত্রলীগ করতেন, বা শেখ হাসিনা কিন্তু ওই যে আমরা তাকে ফেসিবাদ বলি, সেই শেখ হাসিনার ছায়াতলেই কিন্তু এরা ছিল, গুপ্ত, এবং এরা পদধারী নেতা ছিলেন। তারপর কি হলো দেখলাম যে তারা মানে এর থেকে খোলস যখন বের হতে শুরু করলো, দেখলাম যে এরা শিবিরের লোক, গুপ্ত শিবির ছাত্রলীগে ছিল। এরাই কিন্তু এই যে মাঠে যারা আছে, যাদেরকে দেখতেছেন, এরা বিভিন্ন নামে আছে। এরা কিন্তু জামাতের একটা পার্ট। এই এনসিপি বলেন, অন্য অন্য রাজনৈতিক দল বলেন, এগুলো কিন্তু জামাতের একটা অংশ, ক্ষুদ্র অংশ। এই সব সংগঠন মিলে এরা কিন্তু আওয়ামী লীগের ভিতরে ছিল, অনেকেই ছিল, আমি যেটা বললাম আর কি। এখন যে কাজটা করতেছে, একটা দেশ ভালোভাবে চলুক তারা চায় না। কি এই দেশে কি সমস্যা নিয়ে তো আপনারা কথা বলেন না। আমি আপনার বলি, তারা যদি কর্মসূচি, আজকে গ্যাস সংকট, আজকে গ্যাসের কি কারণে গ্যাস সংকট, বিদ্যুতের সংকট, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, এইসব বিষয়ে তারা কোনো কর্মসূচি দিছে? তারা লং মার্চ করে, রুট মার্চ করে, যা কিছু করে না কেন, তাদের সংস্কার কিসের সংস্কার? এই দেশ সংবিধানের যে সংবিধান বিদ্যমান আছে, এটাকে আপনারা সংশোধন করতে পারেন, কিন্তু এই সংবিধান লাগবে না, এই সংবিধান বাদ দিয়ে ওনারা কি চাচ্ছেন এটা জনগণ কি চাচ্ছে সেটা তো স্পষ্ট করে বলছেন, যে স্পষ্ট করে বলেন নাই। আমি আপনাদের বলি, সরকার গণভোটের রায়কে বাস্তবায়ন করছে না। গণভোটের মধ্যে এমন বিতর্কিত বিষয় ছিল, আমি বলি গণভোটের মধ্যে বিএনপি যে তাদের নোট অফ ডিসেন্ট দিছে, সেগুলো তো আপনারা খেয়াল করতে হবে। যেই বিষয়গুলা সংবিধানের সাথে সাংঘর্ষিক, সেই বিষয়ে তারা কিন্তু আপত্তি জানাইছে এবং বলছে যে আমরা যদি ক্ষমতায় আসি, আমরা এটা বাস্তবায়ন করব না। এবং আরও অনেক কিছু আছে গণভোটের ভিতরে, যে আছে যেগুলা যদি এই সরকার বাস্তবায়ন করে, বা ইউনুস সরকার যদি বাস্তবায়ন করতো, এই হুজুররা কিন্তু খেপে যাইতো। এটার ভিতরে ইসলামিক এমন কিছু বিষয় এটার ভিতরে ঢুকাইছে যে ইসলামের সাথে সাংঘর্ষিক, সেই জিনিস যদি বাস্তবায়ন করে, তাহলে এই সরকার তো মানে আসলে সংস্কার প্রস্তাব যদি, যেটা বলতেছেন গণভোটের প্রস্তাব যদি বাস্তবায়ন করে, তাহলে এই সরকার মনে করেন যে এই হুজুররা আন্দোলন করে এই সরকারকে নামিয়ে দিবে। জামাতে ইসলামী দল, আমি আপনারা বলি জামাতে ইসলামী দল, আমি এই বিষয়ে বেশি বিতর্ক করব না। তবে তাদের অতীত ইতিহাস দেখেন, তারা কোনো সময় দেশের মঙ্গল চায় না। আমি বলতে চাই, স্বাধীনতা যুদ্ধের সময় আমার স্যার একজন বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতা যুদ্ধের সময় তাদের ভূমিকা কী ছিল?
এবং স্বাধীনতার পরে তাদের ভূমিকা কী ছিল? আজকে শেখ হাসিনা এই ফেসিস্ট হয়েছিল, এই সুযোগটা কে দিছে? জামাত। যদি 1996 সালে আওয়ামী লীগের সাথে তারা আন্দোলন করে যদি এই সরকারকে পতন না ঘটাইতো, 2001-এ যে 111, 2006 সালে যে 111 আসলো, 111-এর পরে যে ইলেকশনটা হয়েছে 8 সালে, এই সময় বেগম খালেদা জিয়া কিন্তু ইলেকশনে যাইতে চায় নাই। একটা পাতানো সাজানো নির্বাচন হবে, কারণ খালেদা জিয়া তার পূর্বে প্রধানমন্ত্রী ছিলেন। উনি কিন্তু জানতেন, ওনার কাছে মেসেজ ছিল যে একতরফা নির্বাচন হচ্ছে, আমাদের 30টা সিট দিবেন। উনি ওপেন বলছে যে আমাদের 30টা সিট দিবেন। এই জামাত জোর করে, আমি আপনার আজকে একজন ব্যক্তির নাম বলবো, যিনি অলরেডি তারা বলে শহীদ, আর আওয়ামী লীগের সময় ফাঁসি দেওয়া হয়েছে। সেই ব্যক্তি খালেদা জিয়াকে হুমকি দিয়ে বলছে, আপনি যদি ইলেকশনে না যান, আলী হাসান মুজাহিদ, আপনি যদি ইলেকশনে না যান, আমরা এইখান থেকে বেরিয়ে ইলেকশনে যাব। থ্রেট করে ইলেকশনে নিয়ে গেছিল 2008 সালে বেগম খালেদা জিয়াকে। এবং খালেদা জিয়া কিন্তু বারবার বলছিলেন যে আমরা যদি যাই আমাদের কিন্তু পরিণতি খারাপ হবে, এটার জন্য সবাইকে মূল্য দিতে হবে। আর জামাতের নেতারা মূল্য দিচ্ছেন জীবন দিয়ে। এই আলী হাসান মুজাহিদ জীবন দিয়ে সেটার মূল্য দিয়েছেন। এই জামাত যদি না বুঝে, তারা যদি দেশের পক্ষে শক্তি হয়ে থাকে, তাহলে তাদের উচিত এই সরকারকে সহযোগিতা করা। তাদের জীবনে এই 70-80টা সিট পাবে, এটা চিন্তা করা যায়? আমরাও তো বিশ্বাস করতে চাই না যে এইবারও যে পাইছে, সেটা বিশ্বাস করতে চাই না। কারণ এই ধরনের দল তারা, এটা আমি বিশ্বাস করি না, মানে জনপ্রিয় দল, এটা আমি বিশ্বাস করি না। এই দল 70-80টা সিট পাইছে, তাদের এটা সুক্রিয়া করা উচিত, সুক্রিয়া জানানো উচিত, এবং তারা এই সরকারকে সহযোগিতা করা উচিত। যদি তারা দেশের মঙ্গল চায়, সে কারণে এইসব দেশের মঙ্গল চাইলে এইসব আন্দোলন বাদ দিয়ে জনগণের স্বার্থে আন্দোলন করুক। আপনাকে কিন্তু ওই জনগণের কথা বলছেন, যে তাদের কথা হচ্ছে যে জনগণ গণভোট দিয়েছে এবং রায় দিয়েছে পক্ষে, এবং সংস্কার হওয়ার কথা। আমরা হাসিনাকে সরিয়েছি, একটা ফ্যাসিস্ট কাঠামোকে পরিবর্তন করে নতুন একটা দেশ গড়ার জন্য প্রত্যয়ে, সেই কথাটা তারা বলছেন। মঞ্জুর চৌধুরী ভাই, এই বিতর্কের সমাধান আসলে কোথায়? আমরা তো অন্তহীন একটা দেখছি যে শূন্যতা, মানে এটা সমাধান কোথা থেকে? এটা কি সংবিধান সমাধান দেবে, না রাজনৈতিক যে ঐক্যমত্যের জায়গাটা প্রথমে সমাধান দেবে? আপনি দেখেন, এই গণভোটটা ছিল জনগণের সাথে একটা প্রতারণা। কেন আমি বলি যে দেখেন, আপনার গণভোটের যে ব্যালটে 4টা ভিন্ন ধর্মী প্রশ্ন ছিল, যে প্রেসিডেন্টের ক্ষমতার তারপরে আপনার আপার হাউস এই ধরনের ভিন্ন ধর্মী একটা ধর্ম। আপনি 3টা প্রস্তাবের সাথে একমত, একটার সাথে না, আপনি কীভাবে ভোট দিচ্ছেন? আপনি ভোট দিয়ে থাকেন, তার মানে কি একটা, মানে আপনি মানেন না, কিন্তু দিতে হয়েছে। সেটা পিছনের ভিতর, কিন্তু আপনি হাতও জয়যুক্ত হয়েছে না, হয়তো যতটুকু হবে না। তো ভোট চুরি করে ইলেকশনে উইন করলে তো সেটা তারেক রহমান তিনি নিজে গণভোট হায়ের পক্ষে ভোট দেন বলেছেন। তারেক রহমান যেটাই বলুক না কেন, আমি ব্যক্তিগতভাবে এই গণভোটকে প্রতারণা মনে করি। কেন? যে নিয়ম আছে গণভোট করার নিয়ম আছে। আপনার ভেনিসে একটা কনভেনশন আছে, সেটা হলো যে প্রথমে ক্লিয়ারিটি হচ্ছে যে পাবলিক কি, যার ভোটার, তারা কি বুঝতে পারতেছে সে কিসে ভোট দিচ্ছে, সে কি জানে কি জানে না। আর একটা হচ্ছে সিঙ্গুলারিটি হচ্ছে যে একটা বিষয়, আর একটা হচ্ছে যারা গণভোট করবে তারা নিউট্রাল থাকবে, নিউট্রালিটি। গণভোট যারা অর্গানাইজ করছে তারা বলছে ওপেনলি যে আপনার ভোটে ভোট দেন, নিউট্রালিটি হারাইছে, প্রচারণা চালিয়েছে। আচ্ছা, ক্লিয়ারিটি, আপনি কি জানতেন যে আপনি কিসে ভোট দিচ্ছেন? যেমন লেখা আছে ব্যালটের ভিতরে যে এই জুলাই সনদের অন্যান্য বিষয়ে আপনি কি জুলাই সনদ ছিল ব্যালটের সাথে? আপনি তো ভোট দিচ্ছেন না জেনে। আপনি কি জানেন যে এদের যে জুলাই সনদের ভিতরে মানবাধিকারের কথা নাই? বলছি যে মানবাধিকারের কথা আসবে এরা যখন রিপোর্ট দিবে সেই রিপোর্টে, অথচ আমাদের কনস্টিটিউশনে মানবাধিকারের কথা আছে। জীবনের স্বাধীনতা, বাক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা আমাদের কনস্টিটিউশনে লেখা আছে, কিন্তু এদের কিন্তু এইগুলি নাই। কারণ কি, এরা যে ইসলামের কথা বলে, সেই ইসলামের সাথে এই মানবাধিকারের যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের একটা বিরাট সংঘর্ষ আছে। সেইখানে হচ্ছে কি, নারী পুরুষ সবাই সমান, কিন্তু জামাতের হচ্ছে যে নারীরা কখনোই জামাতের আমির হতে পারবে না। উনি নিজে ইন্টারভিউতে বলছে।
জামাতের আমির হতে পারবে না, সরকারের প্রধান হতে পারবে না, ওনাদের এটা মানে গঠনতন্ত্রের মধ্যে আছে। সুতরাং এইখানে আমি তো জানি না যে এইখানে আমি কিসে ভোট দিলাম। এবং আরেকটা জিনিস দেখেন যে হার জায়গায় টিক চিহ্ন দেওয়া আছে, নার জায়গায় ক্রস চিহ্ন দেওয়া আছে। পৃথিবীতে সব জায়গায় ক্রস চিহ্ন মানে হচ্ছে 3টে ড্যাশ বাদে ক্রস চিহ্ন মানে হচ্ছে নেগেটিভ, আর টিক চিহ্ন মানে হচ্ছে পজিটিভ। সুতরাং এখানেও তারা এখানে বায়াস করছে। সুতরাং এই গণভোট এই গ্রহণযোগ্য না, বেশিরভাগ লোকের কাছে এটা গ্রহণযোগ্য না। অনেকেই ভোট দিছে, ভোট দিয়ে ফেলাইছে, কিন্তু আর গণভোট যে বাধ্যতামূলক তা তো না। এরশাদ, আমি একটা মিনিট সময় দেন, হোসেন মোহাম্মদ এরশাদ 84-এ গণভোট করছিল না? সে গণভোট পাশ হয়েছে না? তো পাশ হয়েছে। সে গণভোট হাইকোর্ট ওই গণভোটের উপর ভিত্তি করে 7th অ্যামেন্ডমেন্ট করছিল। ওই 7th অ্যামেন্ডমেন্ট গণভোট সব বাতিল করে দিয়েছে হাইকোর্ট। তাহলে এরা যে বলে যে গণভোট কখনোই এটা সুপ্রিম উইল অফ দি পিপল বলে, তাহলে 84-এর গণভোটটাকে আনো, চালু করো, 7th অ্যামেন্ডমেন্টকে চালু করো। আপনি একই এই গণভোট নিয়ে তো রিট করার কোনো সুযোগ আছে? বা কেউ যদি, আপনি যেটা বললেন যে এর মধ্যে একটা ফলস বা ফার্স একটা ব্যাপার আছে, তো এটাকে প্রমাণ করার তারপরে তাদের এই গণভোটের সাথে তারা বলছে যে একটা আদেশ করছে, যে সেই আদেশে একটা হবে, মানে কনস্টিটিউশন সংবিধান সংশোধন কমিটি হবে, এই মেম্বাররা পার্লামেন্ট তারা ওত নেবে। সেটা নিয়ে তারা যেটা পাস করবে, যে এইগুলি অ্যামেন্ডমেন্টগুলি যা কিছু করবে, সেটা সিম্পল মেজরিটিতে পাস হবে, সিম্পল মেজরিটিতে। অ্যাট দ্য সেম টাইম এইটার ওই আমাদের যেটা সংসদ, সেই সংসদে আসতে পারবে না। আর একটা জিনিস লেখা আছে যে এটা নিয়ে কোনো কোর্টে যাওয়া যাবে না। কোর্টে যাওয়ার অধিকার, একজন কোর্টে যাওয়ার অধিকার আমার ইনহেরেন্ট অধিকার, অন্তর্নিহিত অধিকার। আমি যে কোনো বিষয় নিয়ে বাংলাদেশের আদালতে যেতে পারবো। সেটাকে যদি কেউ বলে যে তুমি যেতে পারবা না, সেটা তো মানে আমাদের কনস্টিটিউশনের বিরোধে, এটা হইতে পারে না। সুতরাং তাদের এই গণভোট হচ্ছে একটা প্রতারণা ছিল জনগণের সাথে। ভবিষ্যৎটা কি হবে? মানে গণভোট এখানেই শেষ, এটা বাতিল, গণভোট বাতিল। গণভোট এইখানে তাহলে সংস্কারও কি হচ্ছে? সংস্কার হবে। আপনার গণভোটের সাথে কি সংস্কার? আপনি সংস্কার করেন, আপনি প্রেসিডেন্টের ক্ষমতার সাথে প্রাইম মিনিস্টারের ক্ষমতার করেন, আপনি সমন্বয় করেন। আপনি যেখানে সমন্বয় সংস্কার করার কথা ছিল, সেটা তো এইসব কমিশন কিছুই করে নাই। যেমন ধরেন পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে গণতন্ত্র কি আছে? আপনি তো বাতিল করতে পারেন যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি 2 বছর 3 বছর অন্তর তারা করবে, কাউন্সিল করবে, সেখানে গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব হবে। এইখানে আপনি দেখেন এক একটা পলিটিক্যাল পার্টি, আপনি ধরেন এলডিপি, ধরেন এলডিপি চেয়ারম্যানকে, আমি অলি আহমদ সাহেব, আপনি ধরেন এই যে কামাল হোসেন সাহেবের যে এটা গণফোরামের প্রেসিডেন্টকে, এখন কামাল হোসেন নাই, কিন্তু আছে মানে এমিরিটাস হিসেবে হোল লাইফ। অর্থাৎ এইখানে একটা পলিটিক্যাল পার্টির যে চিফ হয়, সে আজীবন চিফ থাকে, অন্য কোনো নেতৃত্ব আসে না, শুধুমাত্র জামাতে আসে আর সে কমিউনিস্ট পার্টিতে আসে। এই দুটো জায়গায় পার্টির ভিতরে এক ধরনের গণতন্ত্র আছে, আর বাকিদের মুখে করে। আপনি একটা পলিটিক্যাল পার্টির মধ্যে আপনি ওই ধারা কি ঢুকাইতে পারেন না? যারা একজন যদি সেন্ট্রাল কমিটিতে থাকে, তার কোনো আত্মীয় স্বজন নিকটজন থাকতে পারবে না, এটা ঢুকানো যায় না। আপনি এই ধরনের করেন, আপনি এই ধরনের করা হয়নি সেটা বলছেন, কিন্তু অনেকগুলো তো করা হয়েছে। জুলাই জাতীয় সনদের সংস্কারের প্রস্তাব আছে। গণভোটের অনুযায়ী তো শুধু সংস্কার না, গণভোটের অনুসারে প্রক্রিয়াটা, যে প্রক্রিয়াটা যে ফল্টি প্রসেস। মঞ্জু ভাই, আসবো গণভোটের। তাহলে ভবিষ্যতে আপনি বলছেন যে এটা একটা বাতিল, মানে কোনো উপযোগিতা আপনি দেখছেন না। রাশিদ ভাই, আপনার আন্দোলনের প্রশ্নটা একটু বলতে চাই যে সরকারকে একদম হুমকি দেওয়া হচ্ছে বারবারই, তো আপনি কি মনে করেন যে এনসিপি হচ্ছে তারা এই জুলাইয়ের যে বিপ্লবের শক্তি, যেটা বিএনপি 17 বছর পারেনি, তাদের নেতৃত্বে সেটা হয়েছে, এবং জামাত আপনি নিজেও বলেছেন যে অনেকগুলো সিট নিয়ে তারা এখন একটা রাজনৈতিক শক্তি হিসেবে সামনে এসছে, এবং এদের পিছনে যদি মানে ডিপ স্টেট থাকে বা অচেনা কোনো রাষ্ট্রের সংশ্লিষ্টতা থাকে, তাহলে এই সরকারের জন্য এক ধরনের সংকট তৈরি নিয়ে করতেও পারে শেষ পর্যন্ত। আপনি কি মনে করেন? ধন্যবাদ। আসলে আমি মনে করি বর্তমান যে সরকার আছে, এই সরকার একটা গণতান্ত্রিক সরকার। যত শক্তি পিছনে থাকুক না কেন, বাংলাদেশের জনগণের শক্তি হলো সবচেয়ে বড় শক্তি। বাংলাদেশের জনগণ তাদের সাথে আছে, এবং এটা নির্বাচনও কিন্তু প্রমাণ হয়েছে যে তারা
একক সংখ্যাগরিষ্ঠতা পাইছেন এবং তারা কত পার্সেন্ট ভোট পাইছেন, এটা কিন্তু এই আরেকটা কথা বলছেন স্যার, যে অত্যন্ত সুন্দরভাবে উনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে এই গণভোটটা প্রতারণা হিসাবে আমরা পাইলাম, প্রতারণা করা হয়েছে আমাদের সাথে। আপনি দেখেন, বলতে হয় এখানে আমি আপনার বলি, বদিউল আলম মজুমদার, এই বদিউল আলম মজুমদার এবং তার গংরা, এরা হলো বাংলাদেশ বিরোধী একটা শক্তি। এরা বিদেশি পয়সা খেয়া এই দেশটাকে কিভাবে পেঁচের মধ্যে ফালানো যায়, কিভাবে ধ্বংস করা যায়, ওইসব পেঁচ দিয়ে ডক্টর ইউনূস সাহেবকে দিয়ে তারা এই কাজটা করছে। আপনি দেখেন, আপনি বলছেন গণভোট নিয়ম অনুযায়ী, আমি আপনার বলি, আমরা যে জিনিসটা সংস্কার চাই, আমি এখনো বলছি অবশ্যই সংস্কার চাই, যে বিষয়গুলা বাংলাদেশের জনগণের পক্ষে, এই বিষয়গুলো আমরা সংস্কার চাই। এবং বিএনপি কিন্তু সংসদে বলছে এবং কমিটি গঠন করছে, তারা কমিটিতে যায় না সংস্কার করার জন্য, যে আপনার বিচার বিভাগের যাতে স্বাধীনতা থাকে, প্রশাসন যাতে নিরপেক্ষ থাকে, আমরা যেন মানুষের অধিকার যেন থাকে, বাক স্বাধীনতা থাকে, এবং এই যে আর গুম হবে না, খুন হবে না। আপনি দেখেন এই সরকারের 6 মাস আমলে কিন্তু একজনও গুম হয় নাই। একটা নিখোঁজের ঘটনা আছে, সেটাও পারিবারিকভাবে এটা ধরা হচ্ছে। আমি শেষ করি, এই খুলনাতে একটা ঘটনা আছে, 2-1 দিনের মধ্যে এরকম একটা ঘটনা আছে, তাকে পুলিশ খুঁজছে, মানে পুলিশ বা কোস্টগার্ড তারা বলতেছে যে তারা নেয় নাই, পরিবার বলতেছে তারা করছে, একটা মিসিং আছে, কোনো একটা ঘটনা আছে আর কি, যে ঘটনাই থাক। আর গুপ্তদের বেলায় তো অনেক ঘটনা থাকে, আমরা দেখতেছি বিভিন্নভাবে, বিভিন্ন মাধ্যমে দেখতেছি, এরকম হইতে পারে কিছু একটা। আমার বক্তব্য হলো এই সরকারটা, এই সরকারের কারা হেফাজতে যেগুলো মারা গেছে, আমি এটা সমর্থন করি না, কারণ এটা সরকারের দায়, এটা সরকারের উচিত এইসব বিষয়ে ব্যবস্থা নেওয়া। আর যারা বন্দী আছেন সুনির্দিষ্ট মামলায়, তারা বিচার প্রক্রিয়া শেষ হবে, অথবা আইন আদালত কি করে সেটা হলো আইনের বিষয়, আমি সেদিকে যাব না। কিন্তু সরকারের আন্তরিকতার ক্ষেত্রে আমি যাব। সরকার দেখেন এখন পর্যন্ত 6 মাসের যে কার্যক্রম করছে, এই সরকারের অনেক মানে জনসমর্থন পাওয়ার মতো অনেক কাজ করছে, জনগণের পক্ষে অনেক কাজ করছে, সেগুলো কিন্তু এই বিরোধী দল পছন্দ করতেছে না, সেগুলো সমর্থন দেখ। তারা সংসদে যাচ্ছে, সংসদের বেতন নিচ্ছে, ভাতা নিচ্ছে, অন্যান্য সমস্ত সুবিধা নিচ্ছে, কিন্তু সংসদে বেরিয়ে ওই যে কেউ হবিগঞ্জ, কেউ সিলেট, কেউ আপনার খুলনা, যশোর, এদিকে তারা মার্চ করছে। তো আপনারা সংসদে যাচ্ছেন কেন তাইলে? এই সমস্যা তো আপনি সংসদে সমাধান করতে পারেন। সংসদে কিন্তু ঠিকই পূর্ণ সময় দিচ্ছেন এবং সব সুবিধা নিচ্ছেন, তাইলে এইগুলো করছে না। রাজপথে যাওয়ার মতো, আমি আপনার বলি, একটা সরকার 6 মাসও হয় নাই, মাত্র 6 মাস আগে ভোট হয়েছে, আমরা ভোট দিছি, একটা গণতান্ত্রিক সরকার আসছে। আমি যদি বলি যে প্রতিপক্ষ হিসাবে যেমন আওয়ামী লীগ, বিএনপি, তারাও কিন্তু এরকম কাজ করে নাই। তারাও কিন্তু, শেখ হাসিনাও কিন্তু 2 বছর পরে আন্দোলন করছে। আপনি দেখেন বিএনপিও কিন্তু 2008 সালে এত বড় কারচুপির ইলেকশন হয়েছে, বিএনপিও কিন্তু আন্দোলন করছে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে, যখন এটা বাতিল করছে তখন থেকে। এর আগে হরতাল বা 2-1টা যদি কর্মসূচি দিয়ে থাকে, গ্যাসের দাম বাড়ানো, বিদ্যুতের দাম বাড়ানো, এইসব কারণে। আপনারা তো এই সরকারের যারা বিরোধী দল আছে, এখন যারা বিরোধী দল, তারা কিন্তু এইসব জনগণের ইস্যুতে তারা কিন্তু কোনো কর্মসূচি দেয় না। ধন্যবাদ। একটু অল্টার করতে চাই মঞ্জু ভাই, ঠিক আছে, আমরা এই পার্সপেক্টিভটা বুঝলাম, কিন্তু আমরা একটু জনগণের ইস্যুগুলো নিয়ে কথা বলতে চাই। যে বর্তমানে আমরা দেখছি যে গ্যাসের একদম সংকট চলছে, জ্বালানির সমস্যা আছে, বিদ্যুতের ঘাট, একদম লোডশেডিং চলতেছে, এবং এই নতুন করে শিল্প কারখানায় গ্যাস সংযোগ দেওয়া হবে না, আজকে একটা খবর বেরিয়েছে বড় করে। তাহলে কি আসলে দেশের যে ভঙ্গুর অর্থনীতি, এটি কোন দিকে যাবে, এটা পুনর্গঠন কিভাবে হবে? এক ধরনের অর্থনৈতিক সংকটের দিকে যদি আমরা যাই, তাহলে তো রাজনৈতিক যত কমিটমেন্ট, সনদ, যা কিছু বলি, সেটি আসলে মানে বাস্তবায়ন সম্ভব না। মানে আপনি সরকারের এই 5 মাসের অর্থনৈতিক সাফল্যটাকে কীভাবে দেখছেন? অর্থনৈতিক সাফল্য নিয়ে মানে এখন পর্যন্ত এভালুয়েশন করার মতো কোনো অবস্থা নাই কেন? আপনি দেখেন 6-7টা ব্যাংক খালি করে ফেলছে, রাইট? সেই ব্যাংকে যারা 50 লাখ, 1 লাখ, 10 লাখ, 1 কোটি, 2 কোটি টাকা রাখছে, জেনুইন টাকা, মানে সলিড মানি রাখছে, তারা 5,000 টাকা উঠানোর জন্য সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে, অ্যাট দ্য সেম টাইম যারা এই ব্যাংকগুলিকে এরকম করছে,
তাদের একজনও কিন্তু মানে এখন পর্যন্ত শাস্তি পায় নাই, কেউ কেউ জেলে আছে, বাকিরা কিন্তু পলায় আছে, সুতরাং এই ক্ষেত্রে সরকার নমনীয়। কেন নমনীয় আমি জানি না, এটাকে যেভাবেই হোক যারা টাকা রাখছে জমা তাদেরকে টাকা দিতে হবে অ্যাটলিস্ট, অর্থাৎ সরকার ইচ্ছে করলে তাদেরকে বন্ড দিয়ে দিতে পারে যে 5 বছর পরে ভাঙা দিতে পারবে। এখন তো তারা খুব আনসার্টেন একটা অবস্থার মধ্যে আছে। আর ফাইন্যান্সিয়াল সেক্টরটাকে আরও বেশি স্ট্রং করা দরকার। আর একটা জিনিস আমি বলি, এটা অনেকেই বলবে না, ব্যাংকে থেকে টাকা নিয়ে গেছে এস আলম, তারপরে বিভিন্ন লোক বিভিন্নভাবে নিছে, এগুলি এত নিচে কাহিনী সবাই জানে, আমাদের উদাহরণ দেওয়ার দরকার নেই। এই টাকাগুলি কি শুধুমাত্র ব্যাংকের ওই বোর্ড অফ ডাইরেক্টরসে দিয়ে দিছে? ম্যানেজার দেয় নাই, এমডি দেয় নাই, ক্যাশ অফিসার থেকে শুরু করে এখানে প্রতি ধাপে আপনি দেখেন, আপনি একটা 10 লাখ টাকার একটা লোন নেবেন, আপনার 100 কাগজ সাইন করতে হয়, এখানে সেখানে এইটা সেইটা কত কিছু করা লাগে না? তো যখন 1000 কোটি টাকা লোন নিছে, 500 কোটি টাকা লোন নিছে, 300 কোটি টাকা লোন নিছে, ওইসব কাগজপত্র আছে না? এই কাগজপত্রগুলি দেখছে কারা? আপনি যখন তারা প্রপার্টি দেখায় যে এই প্রপার্টির এগেনস্টে, সেগুলি ভিজিট করছে না ব্যাংকের লোকেরা? যায় তো, কারা গেছিল? তাদেরকে ধরে হাজতে ঢুকে দেন। কিন্তু সাধারণ কর্মকর্তারা এর শিকার হয় বা তাদের শিকার হয় কি? শুনেন, কিন্তু তারা তো আসলে এই প্রক্রিয়ার মধ্যে আসে নাই। না, সাধারণ কর্মচারী যারা গেছে, যারা ওই প্রপার্টি ভিজিট করতে গেছে, রিপোর্ট দিছে যে হ্যাঁ এটার ভ্যালু এরকম আছে, এটা আছে, তারা কি একদম চাপ দিছে পরে এটা বলে দিছে? তারা পয়সা খেয়েছে। কিন্তু এমডি ফোনে, চেয়ারম্যানের ফোনে তো লোন দিতে হয়েছে একজন ম্যানেজারকে। ম্যানেজার দিছে কেন? ম্যানেজার দিছে কেন? তার চাকরি থাকবে না, তাকে একদম কম্প্রোমাইজ করতে হয়েছে। এখনো আপনি তার চাকরি খাইয়ে দেন, তাহলে হবে কি এমডির কথা শুনবে না? যেমন শেখ হাসিনার কথায় পুলিশে গুলি ছুরি করে এখন ফাঁসি হয়ে গেছে, এখন কিন্তু ফাঁসি হয়ে গেছে। আমি তো দেখছি যে পুলিশ যখন ধরে নিয়ে যায় তাদের চোখে পানি, যে আমরা এই একজন ডিক্টেটরের কথায় গুলি করে ছাত্রদেরকে বাইরে আজকে আমাদের ফাঁসি হয়ে যাচ্ছে। ঠিক ম্যানেজারগুলি টাকা দিচ্ছে, এখন কোনো চাকরি চলে যাবে, অন্য ম্যানেজাররা, ভবিষ্যতে ম্যানেজাররা চিন্তা করবে, এমডি বলবে স্যার আমি এটা দিতে পারবো না। মানে ঠিক আছে, আপনি জালে এই ছোট ছোট ম্যানেজারদের আটকালেন, কিন্তু রাঘব বোয়ালটা তো পার পেয়ে যাচ্ছে, মানে তাদের ধরা হচ্ছে না। রাঘব বোয়ালদেরকে তো আপনি ধরতেছেন, আপনার ইন্টারপোলের মাধ্যমে রাঘব বোয়ালদের আপনি ঠিকানা জানেন না? জানেন, ইন্টারপোলের মাধ্যমে তাদের জীবন অস্থির করে ফেলেন। আপনি আমেরিকা যারা পলায় আছে, ঋণ খেলাপি বলেন, অপরাধী বলেন, টাকা চুরি করে গেছে, তাদের নামে লোকালি কেস দেওয়া যায় না? মঞ্জু ভাই, আপনি নিশ্চয়ই খবর জেনেছেন যে ব্যাংকে গত কিন্তু 1.5 বছরে আপনার খেলাপির সংখ্যাটা অনেক বেড়ে গেছে। হ্যাঁ, সেটাও একটা বাস্তবতা যে বিনিয়োগ নাই বা সেখান থেকে রিকভার করে ব্যাংকে জমা দিতে পারছে না। এক ধরনের রাজনৈতিক পরিস্থিতির পটভূমির কারণে এক ধরনের পরিবর্তন ঘটেছে। রাশিদুল হক ভাই, আপনার কাছে আসতে চাই, যে প্রশ্নটি হবে যে আমরা দেখছি যে এক ধরনের দ্বন্দ্ব বিরোধের অবস্থা আছে সরকার বিরোধী দলের মধ্যে, কিন্তু একটা ঐক্যের জায়গাও তৈরি হয়েছিল যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, এবং এখন একটা চ্যালেঞ্জের মধ্যে আছে কিনা জানতে চাই যে এটি কীভাবে দেখছেন, যে শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবেন এরকম মনে করে রাজপথে আমরা কখনো কখনো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলও দেখছি, এবং এই যে ফিরবেন এটি কেউ কেউ বিশ্বাসও করছে। তো এই পরিস্থিতিতে আসলে যদি অনৈক্য থাকে বিএনপি বা জামাত এনসিপির মধ্যে, তাহলে এটার সুযোগটা সেই আওয়ামী লীগ নিতে পারে কিনা, মানে সেই জায়গাটাকে কিভাবে কাভার করবে বলে আপনি মনে করেন, বা কি হচ্ছে? প্রথম কথা হলো যে শেখ হাসিনা ফিরবে ডিসেম্বরে, উনি যে ফিরবেন এটা আমি বিশ্বাস করি না, এবং আমার কোনোভাবে বিশ্বাস হয় না যে উনি ফিরবেন। এটা হলো ওনার দেশের যে লক্ষ লক্ষ রাজনৈতিক নেতাকর্মী আছেন, এদেরকে চাঙ্গা করার জন্য, সংগঠিত করার জন্য উনি চেষ্টা করবেন। উনি হয়তো সেই চেষ্টাটা করছেন। আর উনি জানেন যে ওনার মাথার উপরে, আমি মানে যতটুকু জানি রাজনৈতিক জ্ঞান আছে পলিটিক্যাল বিট করার কারণে, যে উনি কিন্তু একজন মানে হয়তো শাসক হিসাবে খুব ছিলেন, কিন্তু ভীত লোক। উনি 1/11 কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে 1/11-তে উনি জেলের বয়ে প্রথম বিদেশ গেলেন গা, তারপরে সরকারের সাথে কম্প্রোমাইজ করে যে ইলেকশনটার কথা আমি বলতেছি, তারপরে কিন্তু উনি দেশে আসছেন, এবং যেন তেন একটা ইলেকশন, এটা আমি আপনার একটা নাটক, এটা একটা 2008 সালের যে ইলেকশনটা, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইলেকশনটা একটা সাজানো পাতানো ইলেকশন ছিল, সেনাবাহিনী সমর্থিত একটা সরকার, পিছনে ছিল ভারত, একদম খোলাখুলি বলি, তারা একটা ইলেকশন সেইভাবে তারা মানে বাস্তবায়ন করছে।
সেই ইলেকশন এবং শেখ হাসিনা সেইভাবে এয়ারপোর্টে নেমে উনি যদি বীর থাকতেন এরকম, তাহলে এয়ারপোর্টে নেমে উনি ঘোষণা দিয়েছিলেন, আমার মনে আছে যতটুকু, যে আমি এই সরকারের মানে তৎকালীন সেনা সমর্থিত সরকারের সব কিছু মাফ করে দিব। এই কথা কিন্তু এয়ারপোর্টে নেমে উনি ঘোষণা দিয়েছিলেন। এবং এরপরে কিন্তু এই সরকার ক্ষমতা, খালেদা জিয়া কিন্তু আমরা পরে যা বিশ্লেষণ করে বা বিভিন্নভাবে বিভিন্ন তথ্য জানতে পারছি যে এই চক্রটা খালেদা জিয়াকেও কিন্তু অফার দিচ্ছিলেন যে আমাদের সব কিছু ক্ষমা করে দিয়েন, তাইলে আপনাকে ক্ষমতায় বসাবো, শেখ হাসিনাকে বসাবো না। ওই যে বাড়ি, এটিএম বাড়ি টাড়ি, ব্রিগেডিয়ার বাড়ি, আরও কারা কারা ছিলেন যে, এবং মইনি আহমদের যে সরকার ছিল। আসলে আমি জানি ব্যক্তিগতভাবে যে শেখ হাসিনা আসলে ফিরবেন না, আর ওনার এই পরিস্থিতি নাই। উনি জীবদ্দশায় ফিরেন কিনা এটা আমার সন্দেহ আছে। তিনি বলেছেন যে ফাঁসি রশি তিনি গলায় পড়তে রাজি আছেন। এটা নেতা কর্মীদের চাঙ্গা করতে রাজনৈতিক ভাষায় এই ধরনের হয়, এই মানুষগুলোর বিপদে ভালানো। এখন যারা আছে আপনি দেখেন, এই সরকারটা পতন হয়েছে কি স্বাভাবিক প্রক্রিয়ায়? যেই ছাত্ররা 1500-এর মতো শিক্ষার্থী বা শ্রমিক মজুর তারা জীবন দিছে, তারা এদের জীবন এবং লক্ষ লক্ষ লোক, স্যার যেটা বললেন, অন্ধ হয়েছে, কারো হাত গেছে, পা গেছে, এখনো বিভিন্ন হাসপাতালে এরা কাতরাইতেছে, বিভিন্ন হাসপাতালে আছে। কিভাবে মানে এইসব এখনো মামলা কিন্তু শুরু হয় নাই, কেবল একটা দুটা মামলা রায় হয়েছে। আমি পরশুদিন একটা আদালতে দেখছি যে মানে আমি গিয়েছিলাম অন্য একটা কাজে, ওইখানে দেখলাম যে কিছু তাদের এই দীপুমণি এবং কয়েকজনকে নিয়ে যাচ্ছে, আমার চোখের সামনে দেখলাম আর কি। কেবল তো শুরু হয়েছে এই মামলাগুলা, যে মামলাগুলা জেনুইন মামলা, হত্যা মামলা এবং বিভিন্ন জায়গায় যে শিক্ষার্থীদের হত্যা করছে, এই মামলাগুলো সাজা হওয়ার পরে কতজন লোক এর মধ্যে বাইরে থাকে দেখেন না, অপরাধের বাইরে থাকে। মানে যারা অপরাধী, এই পুলিশ, এই যারা এই সেনাবাহিনীর লোকও, কালকে রাতে একজন অ্যারেস্ট হয়েছে, মানে সেনা হেফাজতে আছেন, এটা আইএসপি এর বিবৃতি দিচ্ছে। তো এইগুলো দেখেন না, সব মিলে কোন পরিস্থিতিতে যায়। আর আরেকটা কথা আপনি একটু আগে বলছেন যে এই সরকারের বিষয়টা, এই সরকার এত অর্থনৈতিক অবস্থা খারাপ, এটা ওনারা জানেন না, বিরোধী দলে ওনারা জানেন না যে সরকারের অর্থনৈতিক অবস্থা খারাপ, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, দেশের এই অবস্থা, পুলিশ এত বড় একটা ঘটনা গেল গণ অভ্যুত্থানে, পুলিশ বাহিনী, সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনী এখনও ঠিকভাবে কাজ করতে পারতেছে না, এখনও সব কিছু ঠিক হয় নাই। এই মুহূর্তে কিসের আন্দোলন? এটা বিদেশি চক্রান্ত, এটা আমি পরিষ্কার বলি, এটা বিদেশি চক্রান্ত, তাদের পিছনে বিদেশি শক্তি আছে, তারা সংখ্যাও কিন্তু তেমন নাই, একটা ষোলকও হয় না। আসলে ভাই, রাজনীতিতে আমরা ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করি সবকিছুতেই। যেমন শেখ হাসিনার পতনের ক্ষেত্রে শেখ হাসিনাও কিন্তু বলেছেন যে তারা বিশ্বাস আমি আপনার বলি, এখানে আমি বলি, আমি নিজে রাজপথে ছিলাম, স্যার ছিলেন, বলছেন, এবং আমি যে দেখেছি ওনাকে, ওনার টেলিভিশন টকশোগুলো আমি দেখেছি, বিভিন্ন জায়গায় উনি যেভাবে ভূমিকা রেখেছেন, আমি সেগুলা মানে দেখে আরও আমরা উৎসাহিত হয়েছি। আমি নিজে মাঠে ছিলাম, আমার দুইটা সন্তান যারা কোনো রাজনীতি করে না, আমার একটা ছেলে বুয়েটে পড়ে, মেয়েটা নর্সা হতে পারে, এই দুইজন তার মাকে বলছে যে তোমরা কি আমাদেরকে এই যুগে রাজাকার বানাইতে চাও? তাদেরকে তো আমরা ঘরে রাখতে পারি নাই। আমি যে কথা বলতে চাচ্ছি, বাংলাদেশের না হইলেও 90% জনগণ কিন্তু মাঠে নামছে, এই জন্যই মাঠে নেমেছে। সেটা আরো 2 বছর আগের কথা, কিন্তু জুলাই তিথি এসেছে, মিলিয়ে যাচ্ছে জুলাইয়ের চেতনা আস্তে আস্তে। মানে জুলাইয়ের যারা যোদ্ধা তাদের কারণে অনেকে বলছেন, ফলে জুলাইয়ের যে আবেদন, যে ঐক্য, তার যে চেতনা, সেটি এক ধরনের ফ্যাসিস্ট ঠেকানোর জন্য যে ফারবারটা ছিল, সেটি কি, সে অস্ত্রটা কি ধার কমে এসছে কিনা, সেটিও সংকট তৈরি করতে পারে কিনা? শোনেন, যে কোনো বড় ধরনের আন্দোলন ঘটনার প্রভাব তো ধীরে ধীরে কমে যায়। আপনি দেখেন মুক্তিযুদ্ধের পরের দিনের যে বিষয়টা যেমন ছিল, আজকে সেটা আছে, এটা সবার তারে তারে কমে যায়। কিন্তু যে জিনিসটা কমে না, যে এই দেশের আপামর জনতা শেখ হাসিনার বিরুদ্ধে একটা কঠিন কঠোর একটা আন্দোলন গড়ে তুলেছিল। সশস্ত্র ভাবে তারা, সশস্ত্র যে আক্রমণ হয়েছে পুলিশের দ্বারা, আপনার বিডিআর, তারপরে ওদের বাহিনীর দ্বারা, এই যে তাদের বিরুদ্ধে যে দাঁড়াই গেছে, সেই স্মৃতি তো চলে যাবে না, সেই স্মৃতি কোনোভাবেই চলে যাবে না। সবাই তার তার স্মৃতি থাকবে, কিন্তু প্রতিনিয়ত ওই স্মৃতি নিয়ে এত আবেগের কবিতা লিখবে না সবাই, কিন্তু এটা ভুলে যাওয়ার কথা না। আপনি বলেন যে আমি একটা ছবি দেখছি, সেই ছবিতে একটা খাটের উপরে প্রায় 7-8 জন বসে আছে, একজনের এই পাও নাই, আরেকজনের আরেক পাও নাই, সবাই আপনার এই খোলা,
ইয়াং, রাইট? তাদের কথা চিন্তা করেন, থিঙ্ক অ্যাবাউট দেম। আপনার যাদের চোখ দুটা মানে চলে গেছে, চিরকালের জন্য চলে গেছে, রাইট, অন্ধ হয়ে গেছে, থিঙ্ক অ্যাবাউট দেম। তারা কি ভুলে যাবে? তার বাপ ভুলে যাবে? তার ভাই ভুলে যাবে? তার বোন ভুলে যাবে যে তারা একটা ডিক্টেটরকে, ফ্যাসিস্ট একটা ডিক্টেটরকে এই ক্ষমতাচ্যুত করতে যায় চোখ হারাইছে? এই যতদিন বাঁচবে ততদিন এই অনুভূতি কিন্তু থাকবে। আরেকটা এই অনুভূতি তাদের ভিতরে আসছে। আমি হলে খুব হতাশ হয়ে যেতাম, আমি যদি এরকম আহত হতাম, হতাশ হয়ে যেতাম এই কারণে, দেখতাম যদি যে এই যে দুর্নীতি চলতেছে, দুঃশাসন চলতেছে, এখনও তো চাকরির আপনার হয়, বৈষম্য হয়, শোনা যায় বৈষম্য হয়। এই যে আপনার দ্রব্যমূল্যের দাম হু হু করে বাড়তেছে, কেন বাড়তেছে? কারণ যে সমাজের যারা অপরাধী চক্র তাদেরকে আমরা ধরতে পারিনি, আমরা এখনও ধরার চেষ্টা খুব একটা ধরতে না পারার কারণ কি? কারণ কি, যে পুলিশ বাহিনী নিষ্ক্রিয় হয়ে গেছে। কারণ সঙ্গত কারণেই তারা নিষ্ক্রিয়, যে তাদের উপরে যে অত্যাচার হয়েছে, তাদের 347 জনের মতো মারা গেছে, তারপর তাদেরকে হেয় করা হয়েছে। কেন হয়েছে? তাদের একটা আত্মোপলব্ধি হওয়া উচিত। তারা যদি শেখ হাসিনার কথা না শুনতো, যে না আমি গুলি চালাবো না, এটা তো আনলফুল অর্ডার মানতে তো তারা বাধ্য না। কিন্তু সমাজ আপনার এরকম হয়ে গেছিলো যে তারা যদি মারতো তাহলে তাদের প্রমোশন হয়। আর একটা জিনিস হলো, না সেটা কি পুলিশের নিষ্ক্রিয়তার কারণে এটা মনে করছেন? নিষ্ক্রিয়তা না, অপরাধীরা সম্পূর্ণভাবে যারা ব্যাংক পাচার করলো, ব্যাংকের টাকা, তাদের তো সেভাবে বিচার আমরা দেখছি না, ধরা হচ্ছে না। দুর্নীতি চলছে, চাঁদাবাজি চলছে, বিভিন্ন জায়গায় যে বিশৃঙ্খলা সেটা কিন্তু আছে। তো তাহলে পরিবর্তনটা কোথায় হলো? আপনি নিজে বলেছেন যে 1500 মানুষ যে আত্মদান করলো, তাহলে সেই পরিবর্তনটা কোথায়? মানে সেই পরিবর্তন, রক্ত দিয়ে আমরা কি পেলাম? আমরা অনেক কিছু পাইছি, নির্বাচন পেয়েছি, আমরা নির্বাচন পেয়েছি, আমরা গুমের হাত থেকে বাঁচছি, আমরা ক্রস ফায়ারের হাত থেকে বাঁচছি। আবার এই ভয় নাই যে আমি সরকারের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে কথা বলবো, আমাকে ধরে নিয়ে যাবে। হ্যাঁ, আমরা নির্বাচন পেয়েছি কিন্তু মুক্তি পাইনি, সরকার বদল হয়েছে কিন্তু সংস্কার দেশের বদল হয়নি। 100 ভাগ, মানে আপনার কথার, মানে আমি স্যারের সাথে কথার সাথে 100 ভাগ, 1 মিনিটে আমরা বাক স্বাধীনতা পেয়েছি। আমি এখান থেকে নিচে নেমে স্বাধীনভাবে বাড়িতে বাসায় পৌঁছতে পারবো, সেই স্বাধীনতা পেয়েছি। কথা বলার স্বাধীনতা পেয়েছি। আমার পত্রিকা দিনকালও বন্ধ করে দিয়েছিল, সেটা ফিরে পাইছি। বিভিন্ন টেলিভিশনগুলো ফিরে পাইছি। আজকে হামলা হয়েছে, এটা আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করে দেখুক যে কারা হামলা করছে। এগুলো সাজানো নাটক হইতে পারে, গোয়েন্দা সংস্থার সাজানো নাটক আমরা দেখি। এই 150-200 পোলাপান 30-40টা গাড়ি নিয়ে গেছে, এরা এত টাকা পাইলো কোথায়? টাকা পায় কোথায়? তারা মানে এরা চক্রান্তকারী, এরা দেশবিরোধী শক্তি। থ্যাংক ইউ রাশিদুল হক ভাই, এবং ধন্যবাদ ডক্টর মঞ্জুর চৌধুরী। আবার দেখা হবে। দর্শক আপনারা যারা শুনেছেন, শুনবেন, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন, শুভরাত্রি।